কবিগুরুর কুর্সি নিয়ে তোলপাড় সংসদ। শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসেননি তিনি। অধীর চৌধুরীর অভিযোগ ভুল, লোকসভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্টে চেয়ার নিয়ে নেহেরু রাজীবের প্রসঙ্গ টেনে তাঁর জোর খোঁচা অধীরকে। ছবি দেখিয়ে শাহের দাবি, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের চেয়ারে বসেছিলেন জওহরলাল নেহেরু, কবিগুরুর সোফায় বসে চা খেয়েছিলেন রাজীব গান্ধী। দুজনেই বিশ্বভারতীর আচার্য ছিলেন। শান্তিনিকেতনে এসে मान्यवर, मेरे पास विश्व भारती के उपकुलपति का पत्र है जिसमें मैंने उनसे स्पष्टता मांगी है कि सारे फोटो का, वीडियोग्राफी का एनालिसिस कर बताया जाए कि कहीं मैं बैठा हूं। उन्होंने स्पष्ट किया है कि ऐसी कोई घटना नहीं हुई। जहां पर मेरे बैठने का जिक्र किया है वो एक खिड़की है और खिड़की पर सभी को बैठने की व्यवस्था है। उसी स्थान पर भारत की पूर्व राष्ट्रपति भी बैठी हैं, प्रणव दा भी बैठे हैं, श्री राजीव गांधी भी बैठे हैं और मैं भी बैठा हूं। और बांग्लादेश की प्रधानमंत्री जब आई तब भी उन्होंने स्मारिका के अंदर उसी स्थान पर बैठकर अपनी टिप्पणियां लिखी। मैं तो नहीं बैठा वो कुर्सी में, मगर मेरे पास दो फोटोग्राफ निकले हैं। श्री जवाहरलाल नेहरू जी उस कुर्सी में बैठे हैं जहां पर टागोर बैठा था। ये रिकॉर्ड पर है फोटोग्राफ। और दूसरा फोटो है श्री राजीव गांधी का, वो टागोर साहब के सोफे में बैठकर आराम से चाय पी रहे हैं। শান্তিনিকেতনে এসে কবিগুরুর চেয়ারে বসে তাঁর অসম্মান করেছেন শাহ। এই অভিযোগে শুরু হয় শোরগোল। সোমবার সংসদে প্রসঙ্গই তোলেন অধীর। তার জবাব ঘিরে মঙ্গলবার ফের কথার যুদ্ধ। अमित शाह जी जाकर प्रधान ठाकुर रविंद्रनाथ टैगोर की जो चेयर थी उसमें जाके बैठ जाते हैं। রবীন্দ্রনাথের কুর্সিতে কে বসছেন তা নিয়ে তোলপাড় সংসদ। আর তখনই বিদ্যুৎ গতিতে ময়দানে বিশ্বভারতীর উপাচার্য অধীর চৌধুরীকে চিঠি দিয়ে অমিত শাহেরই পাশে দাঁড়ালেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি, অধীর ভুল তথ্য জানেন। অমিত শাহ মোটেই রবীন্দ্রনাথের চেয়ারে বসেননি। উত্তরায়ণে তিনি বসেছিলেন অন্য একটি চেয়ারে। সেই চেয়ারে আগে শান্তিনিকেতনে এসে বসেছেন জওহরলাল নেহেরু, প্রতিভা পাটেল, প্রণব মুখোপাধ্যায়রা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শান্তিনিকেতন এসে ওই চেয়ারেই বসেছিলেন বলে দাবি উপাচার্যের। অধীরকে হোয়াটসঅ্যাপে এদের ছবিও পাঠানো হয়েছে বলে দাবি উপাচার্যের। বিভ্রান্তি দূর করতে অধীরকে বিশ্বভারতীতে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি ব্র্যান্ড মমতা। বহরমপুরের সভায় বললেন, দুর্বল নই, যতক্ষণ বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচব। যতক্ষণ বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচব। একদিকে মোদির ব্রিগেড, উল্টো দিকে একা তিনি। লড়াইয়ের মুখ তিনি, লড়াইয়ের নেতৃত্বও তিনি। একুশের প্রচারে বেরিয়ে সে কথা ফের স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতক্ষণ বাঁচব রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচব। লোকসভা ভোটে তৃণমূল ধাক্কা খাওয়ার পর দলত্যাগ করে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন একের পর এক নেতা। প্রশ্ন উঠেছে, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো গড় একুশের ভোটে ঘাসফুল ধরে রাখতে পারবে কিনা। পুরনো কৌশল ঝালিয়ে নেওয়ার মতো করেই চ্যালেঞ্জের মুখে মমতার বাজি সেই মমতাই। সারা পশ্চিমবাংলায় আমি একজন কর্মী হিসেবে আমি এখন অবজারভার। অতীতেও যখনই পরিস্থিতি কঠিন হয়েছে আসরে নেমেছেন মমতা। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। একুশের ভোটেও লড়াই কঠিন, দলে ভাঙন, হাজারো অভিযোগে বিদ্ধ সরকার। উল্টো দিকে বঙ্গজয় মোদির হেভিওয়েট ব্রিগেড। এবারও মমতার ভরসা ব্র্যান্ড মমতা। আগামী দিনের ক্ষেত্রে সেই সাম্প্রদায়িক শক্তিকে দূরে সরিয়ে কংগ্রেস, সিপিএম এবং মিমের বিরুদ্ধে একজোট লড়াই করলে এই জেলা থেকে যে আরো বেশি সংখ্যক আসন তুলে নেওয়া সম্ভব, সে বিষয়ে আরো একবার দলীয় কর্মীদেরকে জানিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে আবির ঘোষাল ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, বহরমপুর। বাংলার রাজনীতিতে বহিরাগতকে একুশের রাজনীতিতে তুঙ্গে তর্চা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জগৎ প্রকাশ নাড্ডা।
বিজেপি পার্টিটা তো বাংলার পার্টি নয়, আর এ তো গুজরাটের পার্টি, এ তো দিল্লির পার্টি, দাঙ্গা করার পার্টি, আসামে এনআরসি করার পার্টি, কে করার পার্টি। মুখে বলে হরি হরি, আর সাধারণ মানুষকে খুন করি। जो संस्कृति आपने ली है ना, वो बाहरी संस्कृति है। हम यहाँ की बंगाल की संस्कृति को पुनर्स्थापित करेंगे, इस बात को हम समझना चाहिए, इसको हमको ध्यान বাংলার মনের কাছে কে, শেকড়ের কাছে কে, সংস্কৃতির বেশি কাছে কে, তা নিয়েই ভোটের লড়াই। স্বামী বিবেকানন্দকে বলে দিচ্ছে বিবেকানন্দ ঠাকুর, মানে তার টাইটেল নাকি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের টাইটেল বিবেকানন্দকে লাগিয়ে দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। आज उनके नेतृत्व में बंगाल की संस्कृति को भी खतरा पड़ गया। जो बंगाल संस्कृति के लिए जाना जाता था, जो बंगाल विकास के लिए जाना जाता था, जो बंगाल देश को दृष्टि और दिशा देने वाला बंगाल था, बाहरी और भीतरी का झगड़ा करने का काम, भाई को भाई से लड़ाने का काम और लोगों को शोषण के द्वारा भ्रष्टाचार से शोषित रखने का काम, ये ममता जी की सरकार ने पकड़ा। আজ তারাপীঠের এই সভামঞ্চ থেকে পাল্টা তৃণমূল কংগ্রেসকেই বহিরাগত বলে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। চারটা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে একটা করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। संस्कृति के नाम लेना हो तो ममता जी ने मेरे नाम के साथ साथ विशेषण जोड़ दिए। ये बंगाल की संस्कृति है क्या? আরে তোর বাপকে গিয়ে বল বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে, যা করার আয় আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। सुधेंदु के पूज्य पिताजी के लिए जो शब्द बोले वो बंगाल को कलंकित करता है, दुख की बात है। আমরা বাংলা শাসন বাংলার মানুষ করবে, বাংলা শাসন গুজরাট থেকে হসে হবে না। ममता जी, प्रधानमंत्री के नेतृत्व में बंगाल बदलेगा, आएंगे, बारंबार आएंगे और विकास करेंगे, ये हमको ध्यान रखना। রাজ্য রাজনীতিতে বহিরাগত তত্ত্ব এনেছে তৃণমূল। বাংলার ভোট যেন এবার বাঙালির ভোট, তাতে খানিকটা ব্যাকফুটে চলে যেতে হয়েছিল বিজেপিকে। এখন বিজেপি নেতাদের কথা বোঝাচ্ছে মমতার অস্ত্র ভোঁতা করতে প্রত্যাঘাতই তাদের অস্ত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পরিচিতি সত্তার এমন রাজনীতি এ রাজ্য আগে। 294টি বিধানসভা কেন্দ্রে বিজেপির বাইক র্যালির নাম যুব আক্রোশ অভিযান। এ বিষয়ে কথা বলবো সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সৌরজ্যোতি, দেখো দেবস্মিতা, মূলত যেমনটা জানা যাচ্ছে রাজ্য বিজেপি সূত্রে, আজকে কিন্তু রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা তিনি দিল্লি যাচ্ছেন এবং বিশেষ বৈঠক হবে। তেজস্বী সূর্য সর্বভারতীয় সভাপতিও থাকবেন যুব মোর্চার এবং তাদের সঙ্গে বিএল সন্তোষ তারও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই যে র্যালি বা 294টি র্যালি, 294টি বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় বাইক র্যালির একটা পরিকল্পনা করা হয়েছে। মূলত সেই র্যালি কিভাবে পরিচালনা করা হবে, যার নাম দেওয়া হয়েছে যুব আক্রোশ অভিযান, সেই র্যালি সম্পর্কে কিন্তু কূটনৈতিক আলোচনা, রণকৌশল, অবশ্যই এই বিষয়গুলি কিন্তু আজকে আলোচনা হতে পারে এবং সৌমিত্র খা, তেজস্বী সূর্য এবং বিএল সন্তোষ তাদের কিন্তু এই বিশেষ বৈঠকে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সৌরজ্যোতি। 294টি বিধানসভা কেন্দ্রে বিজেপির বাইক র্যালি এবং যে বাইক র্যালির নাম দেওয়া হয়েছে যুব আক্রোশ অভিযান। দ্বিতীয় হুগলিতে স্টান্ট রুখতে কড়া কলকাতা পুলিশ, শুরু হয়েছে বাড়তি নজরদারি, সেতুতে ফেন্স দেওয়ার ভাবনা লালবাজারের। ভিডিও তোলার লোভে মাঝগঙ্গায় মরণ ঝাঁপ, একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের খোঁজই নেই। রবিবার দুপুরে দ্বিতীয় হুগলি সেতুর এই কাণ্ডে হাড় হিম হয় সকলের।
দ্বিতীয় হুগলি সেতুতে সেলফি বাস স্টান্ট রুখতে এবার কড়া কলকাতা পুলিশ। সেতুতে বাড়ল নজরদারি। মাঝগঙ্গায় দ্বিতীয় হুগলি সেতুর উপর স্টান্ট দেখাতে গিয়ে দুই যুবক ঝাঁপ দেয়, আর সেই ঘটনার পরে লালবাজার কর্তৃপক্ষ তারা বিশেষ নজরদারি চালাচ্ছে এই দ্বিতীয় হুগলি সেতুর উপর। পুলিশ সূত্রে খবর, রোজ প্রায় 10 লক্ষ গাড়ি চলাচল করে দ্বিতীয় হুগলি সেতুতে। প্রতিটি গাড়ি থামিয়ে চেক করলে যানজট হবে, তাই থাকছে র্যান্ডম পুলিশ পেট্রোলিং। ঠিক হয়েছে, সেতুতে নজরদারি চালাবে বিদ্যাসাগর সেতুর ফাঁড়ি। থাকছে মোটরসাইকেল পেট্রোলিং এর ব্যবস্থা। নজরদারি চালাবে ট্রাফিক পুলিশও। পাশাপাশি এবার দ্বিতীয় হুগলি সেতুতে ফেন্স লাগানোর ভাবনা কলকাতা পুলিশের, যাতে এখানে কেউ গাড়ি থামিয়ে কোনো সেলফি বা স্টান্ট করতে না পারে, সেদিকেই তারা নজরদারি চালাচ্ছেন। এরপরেও কি স্টান্টবাজি বন্ধ হবে? বন্ধ হবে জীবনকে বাজি রাখা? ক্যামেরায় সুদীপ গুচ্ছায়তের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। স্টার্টআপ সংস্থা ভার্নাকুলার এআই ডিজিটাল দুনিয়ায় দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই আইআইটি প্রাক্তনীর তৈরি এই সংস্থা। आईआईटी ग्रेजुएट सौरभ गुप्ता और अक्षय देशराज ने वर्नाकुलर एआई द्वारा भारत में डिजिटल ट्रांसफॉर्मेशन के क्षेत्र में महत्वपूर्ण योगदान दिया है। वर्नाकुलर एआई आर्टिफिशियल इंटेलिजेंस का उपयोग करके वॉइस ऑटोमेशन प्लेटफॉर्म बनाने का काम करता है। वर्नाकुलर एआई नेक्स्ट जनरेशन टेक्नोलॉजी का इस्तेमाल करते हुए कॉल सेंटर्स के ऑपरेशंस को ऑटोमेट करके और अधिक प्रभावशाली बनाता है। We are creating a very unique platform, and the platform is multi-layered. At the most horizontal level, we do things like speech to text, text to speech across 16 languages. On top of that, we are building an idiolect engine. Idiolect is speech pattern of a person. So listening to audio of a person, we can figure out age, gender, dialect, accent, tonality, vocabulary and a few other things. ये तकनीक ग्राहकों के प्रश्नों को समझती है और प्राकृतिक मानव जैसी बातचीत के जरिए उन्हें समाधान देने का काम करती है। ये वक्त विश्व स्तर पर भी अब vernacular.ai को मान्यता दिला रहा है। We've also recently been chosen as part of World Economic Forum Global Innovator Community, and that is purely because of the innovation we are doing in terms of technology. vernacular.ai आज भारत में दुनिया भर के लिए फ्यूचरिस्टिक टेक्नोलॉजी बना रहा है और यही है स्वाभिमान का सही रास्ता।